আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একবারে 90 পৃষ্ঠার একটা কাজ দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে খতিয়ান করতে বলা হয়েছে, তো সেটা আজকে আমি সমাধান করব। সো পুরো ক্লাসটা সাথে থাকবে আশা রাখি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, আমার সাথে যুক্ত হয়েছো, ধন্যবাদ জানাচ্ছি। সো যারা হচ্ছে এই মুহূর্তে কানেক্ট হয়েছো সবাইকে ধন্যবাদ দিয়েই আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, তো আজকে সমাধান করব হচ্ছে নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের, হ্যাঁ এটা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের, নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের ঠিক 90 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, সেই কাজটা আজকে সমাধান করব। সো হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো অনেকেই আর কি সমাধান করতে বলে, অনুরোধ করে যে স্যার এই প্রবলেমটা সমাধান করে দিলে অনেক ভালো হতো, অনেক উপকৃত হতাম। সো এই জন্য আর কি সমাধান করার, যাতে করে তোমাদের একটু উপকার হয়। সো দেখো, এই হচ্ছে সেই কাজটা। আমি যদি দেখাই তাহলে দেখতে পাবা এটা হচ্ছে 90 পৃষ্ঠা। খেয়াল করো, 90 পৃষ্ঠার একটা কাজ, 90 পৃষ্ঠার একটা অঙ্ক। এই যে 90 পৃষ্ঠার একটা অঙ্ক। সো আজকে এই অঙ্কটা আমরা সমাধান করব, ঠিক আছে? দেখো, এই অঙ্কটা যদি সমাধান করি তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো খতিয়ান করতে হলে আমরা সবাই জানি এটা, যে খতিয়ান করতে হলে কিন্তু সবার আগে জাবেদা 100% পারতে হবে। কারণ তুমি জাবেদা না পারলে কোনোভাবেই খতিয়ান করতে পারবে না। খতিয়ানকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, আর খতিয়ানকে বলা হয় পাকা বই। সো প্রাথমিক বইয়ে যদি তোমার ধারণা না থাকে, প্রাথমিক বইয়ের কোনো ধারণা যদি তোমার না থাকে, তাহলে তো তুমি পাকা বই সম্পর্কে কিছুই লিখতে পারবে না। পাকা বই সম্পর্কে, পাকা বইটা তুমি সমাধান করতে পারবে না যদি প্রাথমিক বই সম্পর্কে তোমার ধারণা না থাকে। তো এজন্য অবশ্যই সবার আগে তোমাকে জাবেদা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। সো অনেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে, সবার কাছে অনুরোধ থাকবে প্রতিদিন ঠিক রাত 10টা বাজে আমার লাইভ ক্লাসটা শুরু হয়, প্রতিদিন ঠিক রাত 10টায়। সো প্রতিদিন রাত 10টা বাজে তুমি চাইলে কিন্তু কানেক্ট হতে পারো, এবং রাত 10টা বাজে কানেক্ট হয়ে হচ্ছে এই লাইভ ক্লাসে যুক্ত হয়ে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। আমি খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো প্রতিদিন এক একদিন এক একটা সমাধান করাই। একদিনে অনেক বেশি কিছু যে সমাধান করে তা কিন্তু না, জাস্ট নর্মাল কিছু বিষয় যেগুলো একদম দরকারি, অপরিহার্য যেগুলো, ঠিক আছে, এমন কিছু প্রবলেম সলভ করাই। সো এই হচ্ছে 90 নাম্বার পৃষ্ঠা যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই অঙ্কটা, 90 পৃষ্ঠার অঙ্ক। দেখো লেখা আছে, রুমানা এন্টারপ্রাইজের নিম্নোক্ত লেনদেন সমূহ খতিয়ানে লিপিবদ্ধ করো এবং উদ্বৃত্ত নির্ণয় করো। তো খতিয়ান নির্ণয় করতে গেলে সবার আগে জাবেদা পারতে হবে। তো আমি এখানে জাবেদাগুলো অবশ্য লিখেছি। দেখো, এই যে জাবেদাগুলো আমি করেছিলাম পূর্বে একটা ক্লাসে, পূর্বে একটা লাইভ ক্লাসে আমি এটা সমাধান করিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি নেক্সট কোনো একদিন এটা নিয়ে খতিয়ান আলোচনা করব, কিভাবে খতিয়ান করতে হয় সেটা সম্পর্কে। সো এবার দেখো, আগস্ট 1, আমি একটু দেখি, আগস্ট 1 তারিখে বাকিতে পণ্য বিক্রয় ছিল। এখানে আমি বাকিতে পণ্য বিক্রি করেছি। বিক্রয় করার কারণে আমার আয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর আমি যেহেতু বাকিতে করেছি, তো বাকিতে বিক্রি করার কারণে আমার দেনাদারের পরিমাণ, বাকিতে বিক্রি করার কারণে আমার দেনাদার পরিমাণ বৃদ্ধি পাবে। সো দুটো দিক হচ্ছে কি, বিক্রয় একটা আয় এবং দেনাদার নামক সম্পদ বৃদ্ধি। আয় বৃদ্ধি পাইছে তাই ক্রেডিট, বিক্রয় হিসেব ক্রেডিট, আর বাকিতে বিক্রি করায় দেনাদার বৃদ্ধি পেয়েছে জন্য দেনাদার হিসাব ডেবিট। তারপর ঋণ গ্রহণ, তুমি যখন ঋণ গ্রহণ করতেছো তোমার কাছে নগদ টাকাটা বৃদ্ধি পাবে। তুমি যেভাবেই টাকা আনো না কেন, প্রতিষ্ঠানের নগদ টাকা কিন্তু বৃদ্ধি পাবে। সো প্রতিষ্ঠানের নগদ টাকা যদি বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব ডেবিট লিখতে পারি। অন্যদিকে আমি নিয়েছি কি ঋণ, এটা একটা দায়, অন কাইন্ড অফ কি দায়, আমাকে কিন্তু এই টাকাটা পরিশোধ করতে হবে কোনো এক সময়। তো যেহেতু পরিশোধ করতে হবে, তো এটা একটা দায়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো আমি ঋণ নেওয়ার কারণে একদিকে আমার নগদ টাকা বেড়ে গেল, অন্যদিকে কিন্তু আমার দায়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ব্যাংক জমা, ব্যাংকে যেহেতু জমা দিচ্ছি আমি, তো ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা আমার বৃদ্ধি পাবে, আমার ব্যাংকে নগদ টাকা বৃদ্ধি পাবে। তো ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট। অন্যদিকে যখন আমি আমার নগদ টাকাটা ব্যাংকে রেখে আসতেছি, আমার নগদ টাকার পরিমাণটা কমে যাচ্ছে প্রতিষ্ঠানে। তো প্রতিষ্ঠানে নগদ টাকা কমে যাচ্ছে, এটা একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। অন্যদিকে ব্যাংকে নগদ টাকা নামক
একটা সম্পদ ব্যাংকে যে টাকা, এই ব্যাংক নামক সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। সো একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে। ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি, নগদ নামক সম্পদ হ্রাস। পণ্য ফেরত পাওয়া গেল 2000 টাকা। আমি যখন পণ্য ফেরত পাচ্ছি, দেখো আমি যখন বিক্রি করেছিলাম তখন কিন্তু আমি বিক্রয় হিসাব ক্রেডিট লিখেছিলাম আর দেনাদার হিসাব ডেবিট লিখেছিলাম। এখন উল্টাটা করব, দেনাদার হিসাব ক্রেডিট লিখবো, কারণ উনি যখন আমাকে পণ্য ফেরত দিবে, তখন আমি ওনার কাছে টাকা চাইতে পারবো না। তো আমি টাকা চাইতে পারবো না, তার মানে কি আমার দেনাদারের পরিমাণ কমে যাবে। আর দেনাদারের পরিমাণ কমে গেলে দেনাদার হিসাব ক্রেডিট হয়। অন্যদিকে আমার আয়ের পরিমাণটা কমে যাচ্ছে। আমি প্রথমে বিক্রি করেছিলাম যখন, বিক্রয় হিসাব ক্রেডিট লিখেছিলাম, কারণ আমার বিক্রয় নামক আয়টা বৃদ্ধি পেয়েছিল। এখন বিক্রয় নামক আয়টা কমে যাচ্ছে, সো বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট ডেবিট হবে। বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার হতে প্রাপ্তি 6000 টাকা। দেনাদার হিসাব হতে প্রাপ্তি 6000 টাকা। দেনাদার হিসাব হতে যখন আমি টাকা পাচ্ছি নগদ টাকা, আমার কাছে নগদ টাকাটা বাড়বে। সো নগদ টাকা একটা সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। অন্যদিকে দেনাদার নামক সম্পদটা কমে যাবে। দেনাদার আমাকে যখন টাকা দিয়ে দিবে, আমি তো ওনার কাছে টাকা চাইতে পারবো না, সো ভবিষ্যতে তার কাছ থেকে সুবিধা পাবো না। সো এই দেনাদার নামক সম্পদ কমে যাবে, এজন্য দেনাদার হিসাব ক্রেডিট। সো এখানে নগদ টাকা সম্পদ বাড়বে আর দেনাদার নামক সম্পদ কমবে। একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে এই লেনদেনের মাধ্যমে। তারপর হচ্ছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে একটা বিষয় মাথায় রাখতে বলেছিলাম আমি, যে যদি ব্যাংক থেকে উত্তোলন বলে, কি বলে, ব্যাংক থেকে উত্তোলন বললে, হ্যাঁ ব্যাংক থেকে উত্তোলন বললে ধরে নিবা এটা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়েছে। কোথায় আনা হয়েছে? প্রতিষ্ঠানে। মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠানে আনা হয়েছে। আবার যদি প্রতিষ্ঠান থেকে উত্তোলন বলে, ব্যাংক উত্তোলন বললে ব্যাংক থেকে প্রতিষ্ঠান আনছে, প্রতিষ্ঠান থেকে উত্তোলন বললে ব্যক্তিগত প্রয়োজনে। কোথায়? ব্যক্তিগত প্রয়োজনে। সো এবার সরাসরি উনি একটা কথা বলে দিছে যে আমি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছি। তাহলে কি উত্তোলন হিসাব ডেবিট? উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়, এজন্য উত্তোলন হিসাব ডেবিট লিখতে হয়। অন্যদিকে আমার ব্যাংকে টাকার পরিমাণটা কমে যাবে। সো ব্যাংক নামক সম্পদ কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কেন? কারণ ব্যাংক নামক সম্পদটা কমে যাচ্ছে, আর উত্তোলন করার কারণে প্রতিষ্ঠানের মালিকের সত্ত্ব কমে যাচ্ছে। মালিকানা সত্ত্ব কমে গেলে ক্রেডিট হয়। মালিকানা সত্ত্ব কমে গেলে মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট হয়। সো এখানে আমরা লিখব কি? উত্তোলন হিসাব ডেবিট, কারণ উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, তাই ডেবিট বললাম। উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো, তো ক্রয় হিসাব ডেবিট। তুমি যখন পণ্য ক্রয় করছো তোমার একটা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এজন্য ক্রয় হিসাব ডেবিট। আর তুমি যখন হচ্ছে ব্যাংকের টাকা দিয়ে মানে চেক দিচ্ছ, যেহেতু তার মানে ব্যাংকের টাকা দিচ্ছ, আর ব্যাংক নামক সম্পদটা কমে যাবে, সো ব্যাংক হিসাব ক্রেডিট। বিক্রয় 12,000 টাকা। বিক্রয় একটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর বিক্রয় করে তুমি কি পাচ্ছ? নগদ টাকা পাচ্ছ। নগদ টাকা নামক সম্পদ প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে, এজন্য আমরা নগদান হিসাব ডেবিট লিখবো। কি লিখবো? নগদান হিসাব ডেবিট লিখবো, আর বিক্রয় হিসাব ক্রেডিট লিখবো। এই হচ্ছে জাবেদা। তো এখানে বলেছে, দেখো একটু খেয়াল করে দেখো, বলতেছে দুইটি দলে ভাগ হয়ে এক দল টি ছক এবং অপর দল চলমান জের ছকে অনুসরণ করে টি ছকের সঙ্গে চলমান জের ছকের উদ্বৃত্তের মিলকরণ করো। সো এটা তোমাকে হয়তো বাসার কাজ দিবে, বা বাসার কাজ দিয়েছে তোমার ক্লাসের টিচার, সো তোমাকে এটা সমাধান করতে হবে। তো তোমাকে কিন্তু চলমান জের ছক টি ছক দুটোই করতে হবে। তো আমি একটার শুধুমাত্র চলমান জের ছক আর টি ছক দেখাবো, হ্যাঁ, আর বাকি সব শুধু চলমান জের ছক দেখাবো। তারপরে তুমি টি ছকটা করে নিবা, ঠিক আছে? সো আমি সমাধান করি, চলো একটু দেখো। এটা খুবই ইজি অঙ্ক, হ্যাঁ খুবই ইজি অঙ্ক, যদি একটু চেষ্টা করো হালকা তাহলে পারবে। ওকে, তো এই হচ্ছে আমার পুরোটা জাবেদা, যেটা বলতেছিলাম যে এখানে জাবেদা দরকার আছে, জাবেদা ছাড়া কিন্তু এই অঙ্ক সম্ভব হবে না, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমরা কি হিসাব করব? প্রত্যেকটার জন্য একটা করে হিসাব আমাদেরকে খুলতে হবে, খতিয়ান হিসাব। প্রত্যেকটা এন্ট্রির জন্য একটা করে খতিয়ান হিসাব খুলতে হবে। তো দেখবো কি কি হিসাব আছে। একটা হিসাবের জন্য একাধিকবার খুলবো না, একটার জন্য একটাই খুলবো। সো আমি একটু মার্ক করি, যেমন দেনাদারের জন্য একটা হবে, খেয়াল রাখো, দেনাদারের জন্য একটা হবে। ওকে, বিক্রয়ের জন্য একটা হবে, নগদের জন্য একটা হবে, ঋণের জন্য একটা হবে, ব্যাংকের জন্য একটা হবে, নগদের জন্য একটা, বা বলেছি যে নগদের জন্য একবার বলেছি। ডেবিট হোক আর ক্রেডিট হোক, প্রতি হিসাবের জন্য একবারই, প্রত্যেকটা হিসাবের জন্য একবারই লিখবো। তারপরে ব্যাংক হিসাব লিখলাম, নগদান হিসাব তো লিখছি, হ্যাঁ বিক্রয় ফেরত হিসাবের জন্য একটা হবে, কারণ বিক্রয় হিসাব হয়েছে, বিক্রয় ফেরত হিসাব হয় নাই। দেনাদার হিসাব একবার লিখেছি, আর লাগবে না। নগদান হিসাব এটা লিখেছি, দেনাদারও লিখেছি। উত্তোলন হিসাবের জন্য একটা হবে। কী হবে? উত্তোলন হিসাবের জন্য একটা হবে, খেয়াল করো। তো অনেক বড় অঙ্ক দেখা যায়, হ্যাঁ। তারপরে যে
নগদান হিসাব, দেনাদার হিসাব, এগুলো সব করা শেষ। এই যে উত্তোলন হিসাবের জন্য একটা হবে, ব্যাংক হিসাব অলরেডি করেছি, তারপর ক্রয় হিসাব অলরেডি করেছি, ব্যাংক হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব সবগুলোর জন্য হয়ে গেছে মোটামুটি। সো দেখি ক্রয় হিসাব করেছি কিনা, বিক্রয়, দেনাদার, ব্যাংক, বিক্রয় ফেরত, নগদান, ঋণ, ব্যাংক। হ্যাঁ, ক্রয় হিসাবের জন্য একটা হবে, এই যে ক্রয়। সো এবার দেখো আমি প্রত্যেকটার জন্য একটা করে চিহ্ন দিলাম। এবার আমি ছক করব। প্রথমে একবার নর্মাল হিসাব, তুমি খালি দেখে দেখে বসাই দিবা। অনুরোধ করছি যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছো, এই ক্লাসটা দেখছো, একটু কষ্ট করে একটা ক্লাস একটু শেয়ার করে দাও, একটা ক্লাস একটু শেয়ার করে দাও, তাহলে বন্ধুবান্ধবী অনেকে কানেক্ট হবে, অনেকে একসাথে দেখতে পারবে। এতে করে সবাই একসাথে ক্লাসটা করলে খুব ভালো লাগবে। ঠিক আছে, প্রতিদিন রাত 10টা বাজে আমার ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস হয়, ফেসবুকে লাইভ ক্লাস হয়। তো যারা চাও ক্লাসটা করতে ফ্রিতে, একদম ফ্রি সম্পূর্ণ লাইভে, জাস্ট তুমি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবে। তো এই জন্য চাই যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখছো ইউটিউবে কিংবা ফেসবুকে, তারা দয়া করে প্রতিদিন ঠিক রাত 10টা বাজে আমার ফেসবুক পেজে আসবে এবং এই ক্লাসটা করার জন্য যুক্ত হবে। আশা রাখি তোমার অনেক মানে উপকার হবে এই ক্লাসগুলো করে। ওকে, তারপর দেখো, সো এবার হচ্ছে দেনাদার হিসাব। তো আমি প্রথমে একটা ছক করি। দেখো দেখো এটা হচ্ছে চলমান জের ছক। আমি এই ছকের মধ্যে পুরো অঙ্কটা শেষ করব, একটার পর একটা সব হিসাবগুলো করব আর কি। হ্যাঁ, তো ছকটার ব্যাখ্যা একটু বলি। আমরা এই ছকে কি কি লিখে থাকি? মূলত এই ছকে প্রথমে লিখে থাকি হচ্ছে তারিখ। কি লিখে থাকি? তারিখ। তারপর এই ছকের মধ্যে লিখে থাকি বিবরণ। কি লিখবো? বিবরণ। আর খতিয়ান করার সময় লিখবো জাবেদা পৃষ্ঠা, জাবেদা করার সময় লিখবো খতিয়ান পৃষ্ঠা। তো জাবেদা করার সময় খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান করার সময় জাবেদা পৃষ্ঠা। যেহেতু আমি এখন জাবেদা পৃষ্ঠা করতেছি, তাহলে এখানে লিখবো জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা। তারপরে ডেবিট টাকা, ডেবিট টাকা। দেন এ পাশে লিখবো কি? ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। সো এখানে লিখবো জের, জের। আর এখানে ডেবিট, এখানে লিখবো কি? ক্রেডিট। মানে মাথায় রাখবা ওই পাশে যে দুটো ঘর, ওই দুটো ঘর হচ্ছে ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। আর এই পাশে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। সো এইবার আমরা এই ভিতরের তথ্যগুলো লিখব। তো প্রথমে আমি কি হিসাব করব সেটা একটু দেখি। প্রথমে কি হিসাব করব? একদম প্রথম এন্ট্রিতে যাও। প্রথম একবারে 1 তারিখে আছে দেনাদার হিসাব। কি আছে? দেনাদার হিসাব। আমি যেগুলো মার্ক করেছি খালি ওগুলোই খতিয়ান করব। যেমন আমি প্রথমে দেনাদার হিসাবের খতিয়ান করব, এই যে মার্ক করেছিলাম। তো দেনাদার হিসাব, তাহলে আমি শিরোনামে লিখব কি? দেনাদার হিসাব লিখব। তো দেখো আমি দেনাদার হিসাব লিখি আগে। এখানে উপরে লিখব দেনাদার হিসাব, দেনাদার হিসাব। ওকে, দেনাদার হিসাব লিখলাম। এবার কোথায় কোথায় দেনাদার হিসাব আছে সেখানে যাব। কোথায় কোথায় দেনাদার হিসাব আছে সেখানে যাব। দেখো প্রথমে দেখো দেনাদার হিসাব ছিল 1 তারিখে। দেনাদার হিসাব ডেবিট 15,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। আমি কি হিসাব করতেছি? দেনাদার হিসাব। কি হিসাব? দেনাদার হিসাব। তো আমি শিরোনামে লিখব দেনাদার হিসাব, কিন্তু ভিতরে লিখব বিপরীতটা বিক্রয় হিসাব। আর দেনাদার হিসাব যেহেতু ডেবিট, টাকাটা ডেবিট পাশেই লিখব, তাহলে বিক্রয় হিসাব লিখব আমরা ভিতরে। এই যে উপরে যেহেতু দেনাদার হিসাব লিখেছি, নিচে লিখব কি? বিক্রয় হিসাব। এটা হচ্ছে 1 তারিখ। সো এখন লিখব এখানে বিক্রয় হিসাব। খেয়াল করো, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব লিখলাম। সো দেনাদার হিসাব ডেবিট ছিল, এজন্য টাকা বসাবো ডেবিট পাশে 15,000 টাকা। কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। 15,000 টাকা ডেবিট পাশে বসাবো। আমি কিন্তু লিখেছি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কিন্তু ওখানে ক্রেডিট ছিল। তবে আমি যে দেনাদার হিসাব করতেছি এজন্য দেনাদার হিসাব ডেবিট। সো টাকা বসবে ডেবিট পাশে। এবার দেখো পরেরটাতে যাও। তারপর কোথায় দেনাদার হিসাব আছে দেখো, প্রথম এন্ট্রি শেষ। দ্বিতীয় এন্ট্রি দেখো, এই যে দ্বিতীয় যে জাবেদা আছে 2 তারিখে বলা আছে কি? নগদান হিসাব, ঋণ হিসাব। এখানে দেনাদার হিসাব নাই। 6 তারিখে ব্যাংক হিসাব, নগদান হিসাব। এখানে দেনাদার হিসাব নাই। বিক্রয় ফেরত হিসাব, দেনাদার হিসাব। এই যে দেনাদার হিসাব আছে, খেয়াল করো, এই যে দেনাদার হিসাব ক্রেডিট 2,000 টাকা আছে। দেনাদার হিসাব ক্রেডিট, তার মানে টাকা বসবে ক্রেডিট পাশে। বিপরীতটা আছে বিক্রয় ফেরত হিসাব, তাহলে আমরা লিখব বিক্রয় ফেরত হিসাব, কিন্তু টাকা বসবে ক্রেডিট পাশে 2,000 টাকা। সো আমরা কি লিখবো এখানে? বিক্রয় ফেরত হিসাব।
তারিখটা একটু দেখে নিবা, বিক্রয় ফেরত হিসাব, তারপর আমি লিখে দেব বিক্রয় ফেরত হিসাব। বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। খেয়াল করো, দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে টাকা বসবে ক্রেডিট পাশে 2000 টাকা, ক্রেডিট পাশে 2000 টাকা বসাবো। একটু খেয়াল করো, এটা কিন্তু জের, এটা কি জের? আমি যে 2000 টাকা এখন লিখেছি ক্রেডিট পাশে না, আর আমার যেটা আছে ডেবিট পাশে। যদি ডেবিট ক্রেডিট হয় তাহলে বিয়োগ করব, ডেবিট ডেবিট হলে যোগ করব। মাথায় রাখবা কিন্তু এটা, ডেবিট ডেবিট হলে যোগ করব, আর ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করব, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করব। সো দেখো তো, এটা ক্রেডিট এটা ডেবিট, দুটো দুই রকম না? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই 15,000 থেকে 2000 বিয়োগ করো, তাহলে হয় কত? 13,000 টাকা। খেয়াল করো, 13,000 টাকা। বেশি কোন পাশে? ডেবিট পাশে না, মানে ডেবিটের টাকাটা বেশি না 15,000, এজন্য ডেবিট পাশে লিখলাম। আবার যদি স্যার এখানে 20,000 টাকা হইতো, এই ক্রেডিট পাশে 20,000 হইতো, তাহলে এই 15,000 থেকে 20,000 বিয়োগ করে 5,000 টাকা ক্রেডিট পাশে বসাতাম, কারণ ক্রেডিট পাশে বেশি ছিল। কি ছিল? ক্রেডিট পাশে টাকার পরিমাণটা বেশি ছিল। এইভাবে আর কি চিন্তা করতে হবে। তারপরে আমাদের এটা লেখা শেষ, তারিখটা একটু দেখে নেওয়া উচিত। বিক্রয় ফেরত হিসাবে যে 8 তারিখ ছিল, তাহলে 8 তারিখ লিখতে হবে, এটা আগস্টের 8 তারিখ, আগস্টের 8 তারিখ। তারপর আবার কোথাও বিক্রয় হিসাব দেনাদার হিসাব আছে কিনা দেখবো, উত্তোলন হিসাব, ব্যাংক হিসাব। এই যে এটা তো হইছে, এই যে দেনাদার হিসাব আছে, খেয়াল করো, এই যে দেনাদার হিসাব 6,000 টাকা দেনাদার হিসাব ক্রেডিট। এখানে ডেবিট আছে, কি ডেবিট আছে? নগদান হিসাব ডেবিট। কি আছে? নগদান হিসাব ডেবিট আছে, আর দেনাদার হিসাব ক্রেডিট আছে। তাহলে এখন আমাকে লিখতে হবে কি? দেনাদার হিসাবের বিপরীত যেটা আছে নগদান হিসাব, লিখবো নগদান হিসাব, কিন্তু চিন্তা করবো দেনাদার হিসাব ক্রেডিট, টাকা বসবে ক্রেডিট পাশে। সো লিখবো দেনাদার হিসাব, লিখবো কি লিখবো? দেনাদার হিসাব। এখানে লিখবো দেনাদার হিসাব। এটা কত তারিখ একটু দেখে নেই, দেখো দেনাদার হিসাব 12 তারিখ এটা, হ্যাঁ 12 তারিখ। ওকে, লিখবো কি তাহলে? লিখবো হচ্ছে দেনাদার হিসাব ছিল ওখানে, আর নগদান হিসাব ছিল, তাহলে এখানে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব। তারপরে কত টাকা ছিল বলো? 6,000 টাকা ছিল। সো দেনাদার হিসাব কিন্তু ক্রেডিট ছিল, এজন্য টাকা বসবে ক্রেডিট পাশে 6,000 টাকা। এবার দেখো, এখানে আছে 13,000, এখানে আছে 6,000, 13,000 6,000। বা প্রথম প্রশ্ন হচ্ছে দুটো কি একই পাশে, মানে দুটোই কি ডেবিটে, নাকি একটা ডেবিট একটা ক্রেডিট? তো দিলাম একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে এই ডেবিট আর ক্রেডিট দুটো বিয়োগ হবে। 13 থেকে 6,000 বাদ গেলে 7,000 টাকা, তাহলে 7,000 টাকা ক্রেডিট পাশেই বসবে। কেন? কারণ আমার বেশি পাশে কিন্তু ক্রেডিট পাশে, টাকা বেশির পরিমাণ কোথায়? ক্রেডিট পাশে টাকার পরিমাণটা বেশি। ওকে, তারপর আর কোথাও দেনাদার হিসাব আছে কিনা? 12 তারিখের পরে 15 তারিখে নাই দেনাদার হিসাব, 20 তারিখে নাই, 25 তারিখে নাই। সো এইগুলোই হচ্ছে আমার দেনাদার হিসাব ছিল। তাহলে কি করবা? আমি কিন্তু ভিতরে কোথাও দেনাদার হিসাব লিখি নাই। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে যে জাবেদা দেখবা, ওই জাবেদায় দেখবে একটা ডেবিট একটা ক্রেডিট থাকবে। তো এরকম একটা ডেবিট একটা ক্রেডিট এখানে তুমি পাবে, ঠিক আছে? তো আমি যে হিসাবটাই শিরোনামে লিখব, তার মানে কি ওই হিসাবটা আমি এখানে করতেছি। তাহলে কিন্তু আমি ওইখানে ভুলেও এই দেনাদার হিসাব ভিতরে কোথাও লিখবো না, দেখবো দেনাদারের সাথে একটা ভাই আছে বসানো, সেই ভাইটাকে বসাই দেব। বিক্রয় হিসাব, বিক্রয় ফেরত হিসাব, নগদান হিসাব, এভাবে আর কি আমাদের হিসাব করতে হবে। অবশ্যই একটা দেখলাম মাত্র, আরও অনেকগুলো দেখলে তারপর বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি, কিভাবে সমাধান করতে হয়। এবার আমরা এটা দেনাদার হিসাব মুছে দিলাম, আমাদের দেনাদার হিসাব শেষ, দেনাদার হিসাব আমাদের লেখা শেষ। ওকে, এখন দেখব দেনাদারের পরে কি আছে। খেয়াল করো, দেনাদারের পরে আছে বিক্রয় হিসাব। কি হিসাব আছে? এই যে দেখো, একটু খেয়াল করো, বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে আমরা ছকের উপরে লিখব 15,000 টাকা, ওই সরি বিক্রয় হিসাব লিখবো, যেহেতু আমরা বিক্রয় হিসাব করতেছি তাহলে লিখব কি? বিক্রয় হিসাব লিখব। সো এখানে লিখলাম বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। কথা ক্লিয়ার? ছকের উপরে লিখব বিক্রয় হিসাব। এবার আমরা বাকি এন্ট্রিগুলো লিখবো এভাবে। তাহলে দেখি বিক্রয় হিসাব কোথায় আছে, সেই বিক্রয় হিসাবের পাশেরটা লিখবো। এই যে বিক্রয় হিসাব আছে, এই যে বিক্রয় হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে এর বিক্রয় হিসাব তো ক্রেডিট বুঝলাম, এর বিপরীতে আছে দেনাদার হিসাব। তাহলে আমরা ছকের মধ্যে লিখবো দেনাদার হিসাব, হিসাব ছকের মধ্যে লিখবো কি? দেনাদার হিসাব। ছকের মধ্যে লিখবো দেনাদার হিসাব, এখানে লিখবো এখন দেনাদার হিসাব, ভুলেও বিক্রয় হিসাব লিখবো না, দেনাদার হিসাব।
দেনাদার হিসাব। আর বিক্রয় হিসাব ক্রেডিট ছিল 15,000 টাকা, তাহলে এখানে ক্রেডিট পাশে লিখবো কি 15,000 টাকা। এই যে ক্রেডিট পাশে, জেরের পাশে ক্রেডিট পাশে 15,000 টাকা লিখলাম। আর তারিখ হচ্ছে আগস্টের 1 তারিখ, আগস্টের 1 তারিখ। ওকে, এবার আমরা যাব নেক্সটে, দেখি কোথায় বিক্রয় হিসাব আছে। শুধুমাত্র বিক্রয় হিসাবকে ফলো করব। তো দেখি আর কোথাও বিক্রয় হিসাব আছে কিনা। দেনাদার বিক্রয় এটা লেখা শেষ, নগদান ঋণ এটা লেখা এখানে আসবে না, ব্যাংক হিসাব নগদান হিসাব আসবে না, বিক্রয় ফেরত এটা কিন্তু বিক্রয় না, বিক্রয় ফেরত। দেনাদার হিসাব, নগদান হিসাব, দেনাদার হিসাব, উত্তোলন হিসাব, ওই বিক্রয় ফেরত হবে না, বিক্রয় ফেরত আলাদা হিসাব হবে, বাট বিক্রয় হিসাবটা আসবে শুধু। হ্যাঁ, বিক্রয়, নগদান হিসাব, দেনাদার, উত্তোলন ব্যাংক, ক্রয় ব্যাংক, তারপর নগদান হিসাব, বিক্রয়। এই যে খেয়াল করো বিক্রয় হিসাব এখানে আছে 12,000 টাকা, খেয়াল করো এই যে 12,000 টাকা। নগদান হিসাব ডেবিট 12,000, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000। তাহলে আমরা যেহেতু করতেছি বিক্রয় হিসাব, লিখবো নগদান হিসাব বিপরীতটা। কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ লিখবো কি নগদান হিসাব, নগদান হিসাব। বিক্রয় হিসাব কোন পাশে আছে? টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট পাশে আছে, তো আমি করতেছি বিক্রয় হিসাব। যতই আমি এখানে নগদান হিসাব লিখি না কেন, নগদানের টাকা কোথায় আছে আমি দেখবো না, আমি দেখবো বিক্রয়ের টাকা কোথায় আছে। বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে ক্রেডিট পাশে 12,000 টাকা হবে, 12,000 টাকা। তাহলে 12,000, এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, এই 15,000-এর সাথে 12,000 যোগ করবো, তাহলে কত হবে? 27,000 টাকা। 27,000 টাকা শেষ। এ হচ্ছে আর একটা খতিয়ান, বিক্রয় হিসাবের খতিয়ান। এভাবে আর কি আমাদের এই অঙ্কগুলো করতে হয়। ওকে, দেন এটা মুছে নেই, তারপর পরেরটা করব। বিক্রয় হিসাবের পরে অন্য যেটা আছে, একদম মোটামুটি তুমি ধরে নিতে পারো এটা একদম ইজি অঙ্ক, তোমাদের জন্য একটা বোনাস একবারে। হ্যাঁ, এবং এখান থেকে অঙ্ক থাকবেই, এখান থেকে অঙ্ক নিশ্চিত থাকবে। সো এটা তুমি মাথায় রাখতে পারো, মাথায় রেখে তুমি কাজ করতে পারো। সো আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে কানেক্ট হয়েছে। হ্যাঁ, অনেকেই কানেক্ট হয়েছে। তো যারা অনেকে কানেক্ট হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি প্রত্যেকেই প্রতিদিন আমার ক্লাসগুলোর সাথে যুক্ত হবে এবং দয়া করে ক্লাসটা শেয়ার করে দিও, যাতে করে ক্লাসটা শেয়ার করে দিও যাতে করে আরও অন্যরা দেখতে পারে। যেহেতু এটা ফ্রি ক্লাস, সো এখানে তো তোমার কোনো প্রবলেম নাই, জাস্ট শেয়ার করে দিলে হয়তো ক্লাসটা আমি নিয়মিত নিব যাতে করে তুমি ক্লাসটা করতে পারবে। সো এই জন্য বলি আর কি। হ্যাঁ, একটু কাইন্ডলি প্লিজ শেয়ার দিস ভিডিও, জাস্ট শেয়ার ফর ইউর ফ্রেন্ডস। যাই হোক, তারপর আমরা বিক্রয় হিসাবের পরে চলে যাব অন্যটাই। দেখো বিক্রয় হিসাব লিখেছি, এই যে বিক্রয় হিসাব লেখা শেষ। এখন লিখবো নগদান হিসাব, একটু বড়। হ্যাঁ, নগদান হিসাবটা অনেকগুলো থাকবে এন্ট্রি, নগদান হিসাব একটু বড়ই হয়। নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। শোনো তোমরা, আমি কিন্তু একটা ছকে করতেছি, বারবার ছক টানতেছি না। তুমি ছক, যতগুলো ছক দরকার ততগুলো ছক আগে তৈরি করে নিবা, তারপর হিসাব করবা, ঠিক আছে? সো এবার আমি নগদান হিসাব করব, তাহলে আমি ছকের উপরে নগদান হিসাব লিখবো। দেখো এই যে ছক, আর এই ছকের উপরে নগদান হিসাব লিখব, নগদান হিসাব। এবার যেখানে যেখানে নগদ টাকা আছে তার বিপরীতটা এখানে লিখব, ঠিক আছে? তো কোথায় নগদ টাকা আছে দেখি। দেনাদার হিসাব, বিক্রয় হিসাবে, এই যে নগদান হিসাব, ঋণ হিসাব 30,000 টাকা। নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। তো আমি যেহেতু নগদান হিসাব করতেছি আমি লিখব বিপরীতটা। তাহলে নগদের সাথে আসছিল ঋণ হিসাব, তাহলে আমি লিখবো এখানে ঋণ হিসাব। ঋণ হিসাব কত টাকা ছিল? 30,000 টাকা। তো নগদান হিসাব কিন্তু ডেবিট ছিল, টাকা বসবে ডেবিট পাশে 30,000, ডেবিট টাকা। এই যে ডেবিট পাশে 30,000 টাকা, 30,000 টাকা। ওকে, তারপর দেখো 30,000 টাকা লেখার পরে, 30,000 টাকা লেখার পরে এটা কত তারিখে? ঋণ হিসাব, এই যে ঋণ হিসাব নগদান হিসাব, এটা হচ্ছে আগস্টের 2 তারিখে 30,000 টাকা লিখলাম। ওকে, ওটা 2 তারিখে। তারপর আর নগদান হিসাব আছে কোথায়? ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তো এখানে ব্যাংক হিসাব আছে, নগদান হিসাব আছে, এই যে নগদান হিসাব আছে এটাকে নিব, আর টাকা আছে নগদান হিসাব ক্রেডিটে 10,000 টাকা, এটা লিখব। তারিখ হচ্ছে 6 তারিখ, তারিখ 6 তারিখ, 10,000 টাকা। খেয়াল করো, তাহলে লিখতে হবে কি? ব্যাংক হিসাব লিখতে হবে। কি লিখবো? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব টাকা কত? 10,000। নগদান হিসাব কিন্তু ক্রেডিট ছিল, সো টাকা বসবে ক্রেডিট পাশে। টাকা বসবে কোথায়? ক্রেডিট পাশে। এবার হচ্ছে ডেটটা একটু দেখো, ডেট হচ্ছে আগেরটা ছিল 2 তারিখে, আগস্টের 2 তারিখ, আর এটা হচ্ছে 6 তারিখ। খেয়াল করো,
এখানে টাকার কাহিনীটা একটু দেখো, এটা ডেবিটের টাকা 30,000 আর এটা হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট ক্রেডিট দুটো দুই রকম, এজন্য বিয়োগ হবে। 30,000 থেকে 10,000 গেলে 20,000 টাকা, কত হয়? 20,000 টাকা। মাথায় রাখবা, আমরা যখন নগদান হিসাব করতেছি নগদের সাথে যে হিসাব আছে তার বিপরীতটা লিখতেছি, কিন্তু টাকাটা আমরা নগদকে ফলো করতেছি। নগদান হিসাব কোথায় আছে? ডেবিটে না ক্রেডিট? এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখো আর নগদান হিসাব আছে কোথায়? ঋণেরটা লেখা শেষ। ওকে, এই যে ঋণেরটা নগদান হিসাব, এটা লেখা শেষ 30,000 টাকা। তারপর এই যে ব্যাংক হিসাব নগদান হিসাবে 6 তারিখেরটা লেখা শেষ 10,000 টাকা। এবার আর নগদান হিসাব কোথায় আছে দেখি। এখানে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, নগদান হিসাব নাই। নগদান হিসাব এই যে আছে দেখো 12 তারিখে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট 6,000 টাকা। তাহলে আমরা লিখবো দেনাদার হিসাব, বিপরীতটা লিখব। নগদান হিসাবের সাথে ছিল কি? দেনাদার হিসাব ছিল, এজন্য আমরা কি লিখবো? দেনাদার হিসাব লিখব। দেনাদার হিসাব, দেনাদার হিসাব। নগদান হিসাব ডেবিট ছিল, সো টাকা বসবে ডেবিট পাশে 6,000 টাকা ডেবিট পাশে। দেখো তো আমি যে জেরে লিখবো সেই জেরটা এখন আমার কাছে ডেবিট আছে, আর আমি যেটা লিখতে চাচ্ছি সেটাও ডেবিট আছে। সো দুটোই যেহেতু ডেবিট, দুটো যোগ হবে। তাহলে 20,000 আর 6,000 26,000 টাকা হবে। 26,000 টাকা হবে, ঠিক আছে? ওকে, তারপর আর নগদান হিসাব, নগদান হিসাব দেনাদার হিসাব, এটা ছিল 12 তারিখের লেনদেন, রাইট? 12 তারিখে। সো এখানে 12 তারিখ লিখে দিতে হবে, 12 তারিখ। ওকে, আর কোথায় আছে দেনাদার হিসাব? সরি, নগদান হিসাব। নগদান হিসাব, দেনাদার হিসাব লিখেছি। উত্তোলন হিসাব, ব্যাংক হিসাব লেখা লাগবে না। ক্রয় হিসাব, ব্যাংক হিসাব লেখা লাগবে না। এই যে দেখো লাস্ট আরেকটা আছে নগদান হিসাব ডেবিট 12,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো বিপরীতটা, খেয়াল করো। আমরা এখানে লিখবো কি? এই যে আমি হিসাব করতেছি নগদান হিসাব শিরোনাম আছে, কিন্তু আমি লিখবো বিপরীতটা, বিক্রয় হিসাব। লিখবো কি? বিপরীতটা। এটা একটু খেয়াল করো ভালো করে, আগেরটা যদি না বুঝে থাকো। 12 তারিখে, এটা হচ্ছে 25 তারিখে, লিখবো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব কত টাকা? 12,000 টাকা। এখানে কিন্তু নগদান হিসাব ডেবিট আছে, ডেবিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব আমি এখানে লিখতেছি, তাই কি হয়েছে? বিক্রয়ের টাকা ক্রেডিট আছে, সমস্যা কি? আমি ওটা দেখবো না, ও ক্রেডিটে আছে না ওর টাকা কোথায় আছে এটা আমি দেখবো না। আমি দেখবো নগদান হিসাব, আমি যে হিসাবটা করতেছি নগদান হিসাব, এইটা কোথায় আছে? ডেবিটে নাকি ক্রেডিটে? যেহেতু ডেবিটে আছে তাহলে টাকা এটাও বসবে ডেবিটে, 12,000 টাকা। দেখো এখানে আমি যে জেরের সাথে লিখবো সেই জেরও 26,000 টাকা আছে ডেবিট পাশে, তাহলে এটাও ডেবিট, এটাও ডেবিট। তাহলে হবে কত? 26 আর 12 38,000 টাকা হবে। ব্যাস, নগদান হিসেবে জের এখন 38,000 টাকা। মাথায় রাখতে হবে নগদান হিসেবে জের কত? 38,000 টাকা। যে যেখান থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছো সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, যে যেখান থেকে যেভাবে কানেক্ট হয়েছো। জাস্ট এতটুকু বলতে চাই, দয়া করে লাইভ ক্লাসটা শেয়ার করে দিও, বন্ধুবান্ধবীকে একটু দেখার সুযোগ করে দিও, বা কারো পরিচিত ছোট ভাই বোন যদি থাকে এসএসসি হিসাব বিজ্ঞান নিয়ে অনেক চিন্তায় আছে, তাদের জন্য এই চ্যানেলটা হতে পারে বা এই পেজটা হতে পারে খুবই খুবই হেল্পফুল একটা পয়েন্ট। হ্যাঁ, হেল্পফুল একটা প্লেস যেখান থেকে সে ভিডিওগুলো প্রতিদিন রাতে লাইভে সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করতে পারে। ওকে, সো আমরা কিন্তু কি হিসাব করলাম? আমরা নগদান হিসাব করে ফেললাম। এরপর আমরা অন্য আরেকটা হিসাব করব। নগদান হিসাবে সব কাহিনী শেষ। এটা হচ্ছে জের। এটা কি? জের। তো এবার দেখো আমরা অন্য একটা হিসাব করি, দেখি অন্য কি হিসাব আছে। খতিয়ান পারাটা আসলে সহজ যদি তুমি জাবেদা পারো। এখন কথা হচ্ছে অনেকে বলবে স্যার তাহলে কি আমরা খতিয়ান করার আগে পুরো খাতার মধ্যে কি জাবেদা করে নিব? আরে বোকা, যখন তুমি জাবেদা পারবে, যখন তুমি জাবেদা পূর্ণাঙ্গ রূপে পারবে, তখন কিন্তু তোমার আর এই খাতায় সমাধান করা লাগবে না। তখন তুমি এমনিই পারবে, তখন তুমি এমনিই সমাধান করতে পারবে, কারণ তোমার সেই যোগ্যতা হয়ে যাবে। মুখে মুখেই তুমি হিসাব করে ফেলতে পারবে। ঠিক আছে? সো আমরা নগদান হিসাব করে ফেলেছি, এই যে নগদান হিসাব করে ফেলেছি, এই যে নগদান হিসাব করে ফেলেছি। ওকে, তারপর এখন আমরা করব ঋণ হিসাব। ঋণ হিসাব একটাই আছে, এই যে ঋণ হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, 30,000 টাকা। একটাই আছে ঋণ, পুরো অঙ্কের মধ্যে এক জায়গায় ঋণ আছে। ঋণের সাথে নগদান হিসাবটা ছিল, ঋণের সাথে নগদান হিসাব ছিল। দেখো ঋণের সাথে নগদান হিসাব ছিল, তাহলে এখানে লিখবো কি? নগদান হিসাব। কি লিখবো? নগদান হিসাব লিখবো। আর এখানে শিরোনাম লিখবো কি? ঋণ হিসাব। কি হিসাব?
ঋণ হিসাব, ঋণ হিসাব আর নগদান হিসাব কত তারিখে ছিল একটু দেখো। ঋণ নেওয়া হয়েছিল কত তারিখে? ঋণ গ্রহণ 30,000 টাকা আগস্টের 2 তারিখে। সো আমরা লিখব কি আগস্টের 2 তারিখ, আগস্টের 2 তারিখ। নগদান হিসাব, আমি নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট দেখেছিলাম জাবেদায়। তাহলে এখন আমি কি করব বলো তো? ঋণ হিসাব যেহেতু আমি করতেছি তাহলে ঋণ হিসাব কি ক্রেডিট। সো টাকা বসবে ক্রেডিট পাশে 30,000 টাকা, এই যে 30,000 টাকা বসালাম। তারপরে এই যে 30,000 টাকা এই পাশে জেরের পাশে ক্রেডিট পাশে বসাবা 30,000, অঙ্ক শেষ। একটা লিখলে অঙ্ক শেষ, ঠিক আছে। এর মতো সহজ অঙ্ক আর পাওয়া যায় না। এটা তো তোমাদের জন্য বোনাস পয়েন্ট, ঠিক আছে, তোমাদের জন্য বোনাস পয়েন্ট। এটা প্রতিদিন রাত 10টা বাজে এই বোনাস পয়েন্ট নেওয়ার জন্য রেডি থাকবে। সহজ সহজ অঙ্কগুলো করানো হবে সহজ ওয়েতে, যত কঠিন অঙ্ক হোক সহজ ওয়েতে শেখানো হবে যাতে করে তুমি পারো। তোমার কাছে যেন মনে হয় যে অঙ্কটা আসলেই তো অনেক সহজ, ঠিক আছে। ওকে, সো এভাবে তোমরা যদি চাও তাহলে কিন্তু প্রতিদিন এভাবে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, ওই অঙ্কগুলো এভাবে করতে পারো। তো ঋণ হিসাব শেষ। এখন ঋণের পরে দেখবো আর কি হিসাব করা যায়। আমি একটু মুছে নেই। ঋণের পরে তুমি যখন সমাধান করবা তখন অবশ্যই অবশ্যই খাতার মধ্যে আগে দাগায় নিবা। খাতার মধ্যে আগে কি করবা? দাগায় নিবা। এরকম জাবেদা লিখে যদি না পারো প্রথম প্রথম দাগায় নিবা, তারপরে দেখবা আস্তে আস্তে দাগানো লাগতেছে না, ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তো ঋণ হিসাব শেষ আমার। এখন আমি দেখবো ব্যাংক হিসাব কি আছে আমার সামনে আছে। এবার এই যে ব্যাংক হিসাব আছে, ব্যাংক হিসাব। তো এখন আমি ব্যাংক হিসাব লিখবো। তো আমি শিরোনাম লিখবো কি? ব্যাংক হিসাব লিখবো শিরোনাম। তো চলো ব্যাংক হিসাব লিখি। এই যে এখানে কি করব? ব্যাংক হিসাব লিখবো শিরোনাম, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। সো এখন ব্যাংক হিসাব কোথায় কোথায় আছে সেই এন্ট্রিগুলো আমি খুঁজে বের করব, তারপর লিখব। আশা রাখি তোমরা বুঝতে পারতেছো। যদি না বুঝো তাহলে অবশ্যই অবশ্যই জানাবে, ঠিক আছে। না বুঝলে অবশ্যই জানাবে। তোমার প্রবলেম হলে তো তুমি অবশ্যই জানাবে, তাই না? প্রবলেমকেও তো চাপা রাখতে হয় না, তাই না? ওকে, তাহলে ব্যাংক হিসাব আছে কোথায় কোথায় দেখি। প্রথমে বাকিতে পণ্য বিক্রয় ছিল, ঋণ গ্রহণ ছিল, ব্যাংকে জমাদান 10,000 টাকা। সো এটা জাবেদা কি? ব্যাংকে জমাদান। ব্যাংকে জমাদানের জাবেদা হচ্ছে ব্যাংক জমাদান, ব্যাংকে টাকা বাড়বে। সো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। সো ব্যাংক হিসাব ডেবিট। খেয়াল করো, তাহলে আমি হিসাব করতেছি ব্যাংক হিসাব, লিখবো কি? নগদান হিসাব। ব্যাংক হিসাব কিন্তু লেখা যাবে না, টাকা লেখার সময় শুধু ব্যাংক হিসাব ফলো করব, ডেবিট। তাহলে দেখো এবার আমি লিখব নগদান হিসাব। কি লিখবো প্রথমে? এটা কত তারিখে ছিল? এটা ছিল ব্যাংকে জমাদান আগস্টের 6 তারিখে ছিল। তাহলে লিখবো আগস্ট 6 তারিখ, আগস্ট 6 তারিখ। লিখবো কি? নগদান হিসাব, নগদান হিসাব। কত টাকা জমা দিয়েছিলাম? 10,000 টাকা। তাহলে লিখবো 10,000 টাকা নগদান। ব্যাংক হিসাব ডেবিট, তো ডেবিট পাশে লিখবো টাকা, নগদান 10,000 টাকা, ঠিক আছে, মাথায় রাখবা। ওকে, তারপর দেখো পণ্য ফেরত পাওয়া গেল, আসবে না, দেনাদার হতে প্রাপ্তি আসবে না, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। সো এটা জাবেদা কি বলো? ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এই যে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। এটা জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। কি হিসাব বলো? উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন করলে তোমার কাছ থেকে তোমার মালিকানা সত্ত্ব কমে যাবে। তুমি যদি প্রতিষ্ঠানে মালিক হও তো তোমার প্রতিষ্ঠানে কি হবে? মালিকানা সত্ত্ব কমে যাবে। তারপর যেটা হবে মানে ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকের টাকা কিন্তু কমে যাবে। সো ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কত টাকা? 1,000 টাকা। এখন কথা হচ্ছে আমি হিসাব করতেছি ব্যাংক হিসাব, লিখতে হবে বিপরীতটা উত্তোলন হিসাব। তারিখ 15, তারিখ 15। লিখব কি? উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। কত টাকা? 1,000 টাকা। উত্তোলন ডেবিট ছিল, ব্যাংক ক্রেডিট ছিল। যেহেতু ব্যাংক হিসাব করতেছি টাকা বসবে ক্রেডিট পাশে, ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট। 10,000 থেকে 1,000 বাদ দাও, 10,000 থেকে 1,000 বাদ দাও, তাহলে কত হয়? 9,000 টাকা। কেন 9,000? এখানে ডেবিট পাশে ছিল 10,000 আর এখানে 1,000 ছিল ক্রেডিট। ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করতে হয়, বিয়োগ করে বসালাম। ওকে, তারপর দেখো সো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা। এরপর আছে পণ্য ক্রয় করে চেক প্রদান। দেখো পণ্য ক্রয় করেছি, চেক দিয়েছি। সো এখানে জাবেদা কি হবে একটু খেয়াল করো। পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো 4,000 টাকা। তাহলে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব কি? ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমি লিখবো ব্যাংকের বিপরীতটা লিখবো ক্রয়।
তাহলে এখানে লিখব কি ক্রয় হিসাব কত তারিখে ছিল, ছিল হচ্ছে ক্রয় করেছে 20 তারিখে ছিল, লিখব 20 তারিখ। ক্রয় হিসাব, ক্রয় হিসাব কত টাকা, যেহেতু এখানে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট 4000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা বসবে ক্রেডিট পাশে 4000 টাকা। সো 9000 থেকে 4000 গেলে আর থাকে কত 5000 টাকা। এটা কিন্তু এখানে ডেবিট ছিল আর এটা ক্রেডিট, দুটো দুই রকম ছিল, এজন্য বিয়োগ করেছি। তারপর আর কোথাও আছে ব্যাংক, আর কোথাও ব্যাংক নাই, এই হচ্ছে ব্যাংক হিসাব। সো এভাবে যদি আমরা হিসাব করি তাহলে প্রত্যেকটা হিসাব করা যাবে। সো সবার কাছে এজন্যই বলবো যে আমরা প্রতিদিন এভাবে এই কাজগুলো করব। সো এখন তোমার কাছে যেটা অনুরোধ থাকবে, আমি হচ্ছে আরেকটা কাজ করে দেই, আমি টিসকটা দেখাই দেই। হ্যাঁ, টিসকটা দেখাই দেই, তাহলে বুঝতে পারবে আরও সহজে। তারপর তোমার বাড়ির কাজ থাকবে হচ্ছে এই অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক তুমি টিচক এবং চলমান যে ছক করে আমাকে দেখাবে, হোয়াটসঅ্যাপে পাঠাই দিবে, দেন আমি দেখে দিব তোমারটা রাইট হলো কিনা। সো চলমান জের ছকের যে কাহিনী, চলমান জের ছকের কাহিনীটা তোমাকে আগে বুঝতে হবে চলমান জের ছকটা কেমন হয়। দেখো আমি এই ব্যাংক হিসাবেরই চলমান জের ছক করবো, টিচক করব। চলমান জের ছক তো তোমরা পারবে, টিচকটা তোমাদেরকে শিখতে হবে। তো টিচকের ক্ষেত্রে যেটা হয়, ঘর হয় টোটাল কয়টা, ঘর হয় হচ্ছে 8টা, টোটাল কয়টা 8টা। খেয়াল করো, তাহলে আমাদের এখানে একটা তারিখ আছে, এখানে আমি আরেকটা টাকার ঘর বসাবো। কি বসাবো, একটা টাকার ঘর বসাবো। ওকে, টাকার ঘর এখানে একটা বসাবো। ওকে, দেখো আমি নতুন করে ছকটা করি, তাহলে ক্লিয়ার হতে পারবে টি ছক কেমন হয়। টি ছকে এভাবে প্রথমে শিরোনাম লিখতে হবে, একদম পুরো অঙ্কের শিরোনাম এখানে লিখব। ডান পাশে ডেবিট হবে, ক্রেডিট হবে, এভাবে আর কি টাকার পরিমাণও লিখতে হবে, টাকার ছক লিখতে হবে। জি, মানে 2 ভাগ করে নিব আমরা আগে। হ্যাঁ, এই যে 2 ভাগ করে নিব এখানে, ঠিক আছে। দুই ভাগ করে নিব আমরা প্রথমে, নিয়ে এক পাশে তারিখ, একটু দেখো বোঝার ট্রাই করো। প্রথমে কি করতে হবে, এখানে তারিখ লিখতে হবে, তারপর এখানে বিবরণ লিখতে হবে, তারপর এটা জাবেদা পৃষ্ঠা লিখতে হবে, আমি জাবেদা থেকে এই তথ্যগুলো নিয়ে আসবো। তারপর টাকা, আবার তারিখ, তারপর বিবরণ, তারপর হচ্ছে টাকা, এটাও জাবেদা পৃষ্ঠা হবে, ঠিক আছে, জাবেদা পৃষ্ঠা হবে। এই বাম পাশে এটা লিখবো হচ্ছে ডেবিট, আর ডান পাশে লিখবো কি ক্রেডিট। তো আমি যদি ব্যাংক হিসাবের কথাই চিন্তা করি যে আমি ব্যাংক হিসাবের জন্য একটা খতিয়ান করতে যাচ্ছি, তাহলে চলো দেখি ব্যাংক হিসাব লেনদেন আছে কোথায়। বাকিতে পণ্য বিক্রয়, ঋণ গ্রহণ 30,000, ব্যাংকে জমাদান 10,000 টাকা। যখন আমি ব্যাংকে জমা দিচ্ছি খেয়াল করো, তো জাবেদা কি হচ্ছে, ব্যাংকের টাকা বাড়তেছে, ব্যাংক নামক সম্পদ বাড়তেছে, এজন্য ব্যাংক হিসাব ডেবিট, আর আমার নগদ টাকা কমে যাচ্ছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি যেহেতু ব্যাংক হিসাব করতেছি, কি হিসাব করতেছি, ব্যাংক হিসাব, তাহলে আমি লিখবো ক্রেডিট, মানে বিপরীতটা লিখবো, ব্যাংকের বিপরীত আছে নগদান হিসাব, তাহলে আমি লিখবো নগদান হিসাব। কি লিখবো, নগদান হিসাব। সো ব্যাংক হিসাব ডেবিট, কিন্তু তো ডেবিট পাশে লিখবো নগদান হিসাব। খেয়াল করো, এবার হচ্ছে আমি একদম সাইটে চলে যাব। হ্যাঁ, নগদান হিসাব দেখবো আমি যে পাশে, যেমন আমি লিখতেছি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব লিখতেছি, ব্যাংক হিসাব, তো দেখলাম ব্যাংক হিসাব ডেবিট, এজন্য আমি ডেবিট পাশে লিখলাম, লিখলাম বিপরীতটা নগদান হিসাব। কত টাকা ছিল, 10,000 টাকা, এবং আগস্টের 6 তারিখ, তাহলে কত হবে, আগস্টের 6 তারিখ 10,000 টাকা। ব্যাস, তারপর দেখো
ব্যাংকে জমাদান 10,000 গেল, পণ্য ফেরত পাওয়া গেল 2,000, দেনাদার হতে প্রাপ্তি 6,000, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা, উত্তোলন ডেবিট এবং নগদান হিসাব ওই ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে চলে যাবো, যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, লিখবো উত্তোলন হিসাব। কি লিখবো? উত্তোলন হিসাব 1,000 টাকা লিখবো, 1,000 টাকা লিখলাম। তারপর চলে যাও পরের অঙ্কে, দেনাদার হতে প্রাপ্তি 6,000, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন শেষ, পণ্য ক্রয় করে চেক প্রদান 4,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কিন্তু ক্রেডিট এখানেও, তো লিখবো ক্রেডিট পাশে, ব্যাংক হিসাব ক্রেডিট পাশ, মানে ব্যাংক হিসাব ক্রেডিট, এর জন্য ক্রেডিট পাশে লিখবো কি লিখবো? ক্রয় হিসাব লিখবো, ক্রয় হিসাব। আগে খালি টাকার ঘর চিন্তা করতাম যে আমি টাকাটা কোথায় লিখতেছি, ডেবিটে না ক্রেডিটে, আর এখন পুরো সাইডটাই চেঞ্জ করে ফেলবো। কত টাকা? কত? 4,000 টাকা। সো লিখবো 4,000 টাকা, 4,000 টাকা। সো ডেটগুলো এভাবে লিখবা, আগস্টের কত তারিখ কত তারিখ ছিল, তো এটা ছিল হচ্ছে ব্যাংকে জমাদানের 6 তারিখে, 15 তারিখে, আর হচ্ছে 15-20 তারিখ। তাহলে এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 20 তারিখ। এবার দেখো ডেবিট পাশ আর ক্রেডিট পাশে কোন পাশে টাকার পরিমাণ বেশি। দেখতে পাচ্ছি এই 10,000 টাকা এই পাশে বেশি, তাহলে এটা এই পাশে লিখবো 10,000, জের টানবো, আরও যদি কিছু থাকে সেটা লিখবো। এই টাকাটা আবার এই পাশে যে লিখবো 10,000। দেখো এই পাশে প্রথমে 10,000 বের করছি, সেই 10,000 দুই পাশে লিখলাম 10,000 10,000 করে, 10,000 10,000 করে লিখলাম। এবার এই 10,000 টাকা থেকে আমি এই দুটো বাদ দেব, তাহলে 10,000 থেকে 4,000 1,000 5,000 বাদ যায়, তাহলে থাকে কত? আর 5,000 টাকা থাকে। খেয়াল করো, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। কি লিখবো? ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এই 5,000 টাকা পরবর্তী মাসে এসে ব্যালেন্স বিডি হবে, তাহলে এখানে লিখবো কি? ব্যালেন্স বিডি। খেয়াল করো, বিডি আর হচ্ছে সিডি, এই জেরের নিচে